তো ওই সময় নাহিদরা ছাত্র শক্তি গঠন করে এবং আক্তার হোসেন নাহিদকে সেটাকে দায়িত্ব দেওয়া হয়। এখানে আমরা কলা ভবন কেন্দ্রে সেটাতে হাসনাত অ্যাড হয়েছে, সায়েন্সকে কাভার করার জন্য সার্জিস অ্যাড হয়েছে, আর টিএসসির জায়গাটা হলো নাহিদ বুঝতো, ফলত তিনজনের একটা প্যাকেজ ছিল। এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলামের গোমর ফাঁস করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এক ইন্টারভিউতে নাহিদ ইসলামের নামে কিছু তথ্য দেন পাটোয়ারি। তাকে জিজ্ঞেস করা হয়, আপনারা একসাথে জুলাই আন্দোলন করলেন, এখন আপনি নাহিদের বিরুদ্ধে কেন কথা বলছেন? বেসিক্যালি প্রথমে আমি অত ইন্টারেস্ট ছিলাম না। আমি বলছিলাম যে কোটা বিরোধী আন্দোলনে এটাতে যদি হাসিনা স্টেপ মুভমেন্ট সেটাতে আমি রাজি আছি। জায়গাটা ছিল না। তারা বলছে এখন এই ধর্ম আর তত্ত্বাপের যে একটা থাকে না, এই যে এখন কারেন্ট যেটা। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আরো প্রশ্ন করা হয়, আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি কেন আন্দোলনে নেমেছিলেন? উত্তরে পাটোয়ারি জানায়, আমি ওদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছিলাম, কিন্তু ওরা আমার একটা কথাও রাখেনি। এখন নাহিদ দেশের এমপি আর আমি পথের ভিখারি। নাম কি হবে আন্দোলনের, যেমন আমি বলেছিলাম সোনার বাংলা আন্দোলন, বিকজ আমার জায়গাটা ছিল যদি সোনার বাংলা করতে পারি, বৈষম্য বিরোধীর পর এই জায়গাটা আমরা বাংলাদেশ পুনর্গঠনে এটা কাজে লাগাইতে পারবো, ব্রডার অ্যাসপেক্টে দিয়েছিলাম। বাট যারা রানিং স্টুডেন্ট তাদের মধ্যে ওই জায়গাটা ছিল না। তারা বলছে এখন এই ধর্ম আর তত্ত্বাপের যে একটা থাকে না, এই যে এখন কারেন্ট যেটা। তারপর নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে জুলাই আন্দোলনের বিভিন্ন অজানা তথ্য জানতে চাওয়া হয়। এরপরেই নাসিরউদ্দিন সব বলার জন্য মাঠে নেমে যায়। চলুন আমরা শুনে আসি। বেসিক্যালি আন্দোলনগুলোতে হয় মানে কারেন্ট কোনো সলিউশনের জন্য ওই সময় ছোট ছোট চাকরি পাচ্ছিল না অনেকে, বিরোধী আন্দোলন। তো এটাতে যখন ভায়োলেন্ট আকারে তারা রূপ দিল, তখন বেসিক্যালি প্রথমে আমি অত ইন্টারেস্ট ছিলাম না, কারণ আমার 2018 যে কোটা মুভমেন্ট সেটা থেকে খুব ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমার। আমি বলছিলাম যে কোটা বিরোধী আন্দোলনে এটাতে যদি হাসিনা স্টেপ মুভমেন্ট সেটাতে আমি রাজি আছি। তো তারা বললো যে ঠিক আছে আমরা দেখি কি হচ্ছে আগে, হাসিনা যেহেতু এটা নিয়েছে, এটা শুধু নট অনলি কোটা, এটা তার আর বড় ব্যাড ইন্টেনশন আছে, আমরা একটু ট্রাই করে দেখি। এ বিষয়ে পাটোয়ারি আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। তো সেখান থেকে পরবর্তীতে আন্দোলন শুরু হলো, আন্দোলন এগোচ্ছিল, আমরা বিহাইন্ড দ্য সিনে সব ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, কারণ আমাদের এই যেমন স্টুডেন্টদের মধ্যে একটা ক্যাম্পাসের পরম্পরা থাকে, আমাদের পলিটিক্যালও কিছু পরম্পরা থাকে আর কি, প্রিভিয়াসলি কারা করেছে, এর কারা করেছে, কোথাও যেমন আমাদের ডাকসু আন্দোলন হয়েছিল। কিন্তু 2018 থেকে যদি আপনাদের টার্গেট থেকে থাকে যে হাসিনা স্টেপ ডাউন, একটা মুভমেন্টের দিকে যাওয়া বা আলটিমেট টার্গেটটাই ওটা, তো আপনারা যখন এই যে এই ধরনের সংগঠন করছেন, হাসিনার গোয়েন্দা বা যারা ছিল সেখান থেকে এটা তো ভেরি রিস্কি একটা জব, এটা তো ধরা পড়ে যাওয়ার কথা। আমরা একটু ইনভিজিবল ছিলাম, আমাদের পাঠচক্র চালাইতাম। আচ্ছা, এবং এটা এত ছোট ছিল যে এটা মানে তারা টের পায় না, এবং টেকনিক্যাল ওয়াইতে এক একজনে এক একটা দায়িত্ব পালন করেছি আমরা, লাইক দ্যাট। কেউ দেখেছে পলিটিক্যাল জায়গা, কেউ দেখেছে থিওরির জায়গা, কেউ দেখেছে স্ট্র্যাটেজির জায়গা, কেউ দেখেছে ফাইন্যান্সের জায়গা, এবং প্রত্যেকে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আমরা কোনো কম্বো একসাথে না, একটা ব্যক্তি না, প্রত্যেকের আলাদা স্ট্র্যাটেজি আছে, প্রত্যেকের আলাদা ওয়েতে। কিন্তু যখন এটা একসাথে মিলা হয় তখন এটা একটা শক্তিশালী জায়গা আছে, এবং সেই জায়গাটা যখন আন্দোলন শুরু হয়েছে প্রত্যেকের জায়গাটা কাজ করছে, লাইক দ্যাট আমরা কোথায় মিছিলটা করবো, কোন দিকে যাবে, কিভাবে করবো। এমনি যখন আমাদের যদি ব্রডার অ্যাসপেক্টে আন্দোলন যখন হচ্ছিল, ক্যাম্পাস থেকে তো আমাদের বের করে দিয়েছিল, এবং তখনও ওইখানে আমি ছিলাম যে আমরা বের হয়ে যাচ্ছি, তাহলে আমরা এখন যদি বের হয়ে যাচ্ছি তখন কখন ব্যাক করবো। আপনাদের তো না মানে পুরো স্টুডেন্টদের কিন্তু ভ্যাকুয়াম করে দিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমাদের হাতে লিডিং পয়েন্ট ছিল। আমার জায়গাটা ছিল আমি একটু সামনে গিয়ে একটু বুদ্ধি পরামর্শ বেশি দিই, কারণ মানে আমার কাছে বাংলাদেশের পলিটিক্সটা খুবই ক্লিয়ার। সো এটা এখন কোথায় যেতে হবে, কোথায় কি করতে হবে, আই নো দ্য ফ্যাক্টস। পাটোয়ারি যা বলছে ঠিকই বলছে, এখন আমরা তার বাকি কথাগুলো শুনবো। এখন তো ঠিক আছে, আমরা ক্যাম্পাস থেকে চলে যাই, স্টুডেন্টরা বললো না যাবো না, বলছি না ইটস টাইম টু গো। কারণ পুরা আর্মি থেকে শুরু করে সবাই সামনে দাঁড়ায় আছে, ফাইট করার মতন আমাদের আসলে ক্যাপাসিটি নেই। আমরা হাত তুলে বের হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আবার শহীদ মিনারে ব্যাক করেছি, দোয়েল চত্বর দিয়ে এন্টার করার চেষ্টা করেছি, আমরা পারি নাই, ছাত্রলীগ দেয় নাই। তো আন্দোলনটা একটা পর্যায়ে যখন মেয়েদের উপর হাত তুললে হলে হলে মারামারি শুরু হলো, এবং ভার্সিটি থেকে ছেলেরা আবার চলে গিয়েছিল, আন্দোলনটা অনেক স্থমিত হয়ে গিয়েছিল। না কিন্তু তখন কি আপনারা বুঝতে চাচ্ছিলেন যে দিস ইজ দ্য আলটিমেট টাইম, এখনই হাসিনার এই যে এক দফা যে ব্যাপারটা নাহিদের যে অ্যানাউন্সমেন্ট আসলো, না এটা তখনও হয়নি, এটা তখন আপনারা বুঝতে পারেন নাই? না, এটা তখনও হয় নাই। এটা আমরা বেসিক্যালি আন্দোলনটা স্বতঃস্ফূর্ত জায়গায় বেশি ছেড়ে দিয়েছিলাম। ওকে, অর্থাৎ মানুষ আমাদেরকে বলতেছে, আমরা এখনো এটা করি,
আমি আমার ক্যাম্পেইন স্টুডিওতে সেম কাজ করেছি। মানুষের স্বতঃস্ফূর্ততা অনেক বেশি, অর্থাৎ পিপল যেটা বলে মানুষ যেটা চায় সেদিকে সেদিকে আমরা বেশি অ্যাক্ট করি, এবং মানুষ অনেক সাফারিংস এর মধ্যে থাকে, ফলত সেই হালচালটা অনেক বেশি জানে। পাটোয়ারি যা বলছে ঠিকই বলছে, এখন আমরা তার বাকি কথাগুলো শুনবো। আমরা যখন আন্দোলনটা একটা পর্যায়ে হয়ে গিয়েছিল, যে যখন কোনো পলিটিক্যাল দলও নামতেছিল না, এবং আমার মনে আছে আমি পল্টনে সবগুলো পলিটিক্যাল দলের সাথে মিছিল করতেছিলাম, পুলিশ গুলি করেছে। আমি একটা জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম পলিটিক্যাল দলগুলো একটু মোবিলাইজেশনটা হোক। আমার হুট করে নাহিদ ফোন দিলাম, হাসনাতরও ফোন দিলাম, সার্জিসকেও ফোন দিলাম, নাহিদ ফোন দিলাম, ভাই আপনি একটা জায়গায় আসেন। আমি পল্টন থেকে বেড়াইত, যে আসনটা এখন নাহিদের, 7-8 কিলো হলো, আমার পায়ে জুতা ছিল না, আমার হেঁটে গিয়েছি, এবং রাস্তার এমন ছিল অবস্থা ছিল যে ওইখানে যুদ্ধ অবস্থা, এবং রাস্তায় আমি অনেক লাশ দেখেছি, এবং আমি গলির একটা মুখ থেকে আরেকটা মুখে বের হয়েছি, ওইখানে শুটিং চলতেছে, মানে এলাকাবাসীর সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া। এবং আমি যখন বনশ্রীর এই পাশ থেকে ওই পাশটা ক্রস করি, কারণ আমি যে এই পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবো এই অবস্থা, ওই সময় থানা জ্বালাই দিচ্ছিল, তার জন্য হলো আমার ক্রস করা পসিবল ছিল না। তো একটা সাঁকো আছে, বাঁশের সাঁকো, অর্থাৎ আপনি এটা দিয়ে পার হয়ে যেতে হয়, তো ওইটাতে বাঁশের সাঁকোটাও জ্বালাই দিছে, কারণ পুলিশ গিয়ে কি করে ওই সাঁকো দিয়ে যায় এলাকাবাসীর উপর আক্রমণ করে যারা আন্দোলন করতে আসে। আমি একটা বাঁশ দিয়ে ওই সাঁকোতে ফালাইছি, পরে সাঁকোটাতে দিয়ে, মানে এটা ধরার পাশ তো কিছু ছিল না, ডলতে ডলতে হলো ওই পাশে, আল্লাহ কিভাবে যে নিয়ে গেছে। পরে গ্রামের ভিতর দিয়ে হেঁটে হেঁটে একজন আমাকে সহযোগিতা করেছে, ওইখানে গিয়ে উপস্থিত হয়েছে। পরে আমার ফোনও আমার সাথে, নাহিদের ফোনও আমার সাথে। পরে ওই দিন তো আব্দুল কাদের 9 দফা দাবি দিল, এগুলো নিয়ে আমাদের কথাবার্তা চলতেছিল। হাসনাত সার্জিসকেও যে টোনা আমরা পেলাম, মনে হইলো তার কোনো গোয়েন্দা সংস্থার কাছে। তারপর পাটোয়ারি কি বলল চলুন আমরা শুনে আসি। তো নাহিদ বললো যে ভাই অপশন কি? আমরা বলতেছিলাম অপশন একটাই, ভিজিবল থাকতে হবে, মরে যাই কিন্তু ভিজিবল থাকতে হবে, আমাদের পালানোর কোনো ওয়ে নেই, যে অবস্থায় তখন এসে গিয়েছিলাম। আমি শর্ট করে বলেছিলাম। তো পরবর্তীতে আমরা একসাথে রাতে ঘুমাইছি, পরে রাতে অনেক গোয়েন্দা সংস্থার অনেক লোক আসছে, তো আমরা ছাদে চলে গিয়েছিলাম। তো ছাদে যাওয়ার পরে ওরা গোয়েন্দা সংস্থা অনেকেই উপরে উঠতেছিল। প্রথমে ওরা নাহিদকে দেখে, নাহিদ আমাকে বলে যে ভাই আপনি পিছনে যান, যদি দুইজনে চলে যায়, আমি যে গুম হবো এটা আসলে আমি টের পাবো না। তো পরবর্তীতে নাহিদকে গোয়েন্দারা দেখেই বললো যে পাইছি। তো তারপরে তাকে নিয়ে গেল। আমি তো সারা রাত অবস্থা খারাপ, যে বাসায় ছিলাম ওই বাসায় আমাকে আর ঢুকতে দিতেছিল না, তারা দরজা টরজা আটকায় বসে আছে। আমি সারা রাত ছাদে বসেছিলাম, এবং ফোন দিতেও সাহস পাচ্ছিলাম না, বিকজ দ্যাট আমার তো ফোন ট্রেস করা, এবং ফোনে যদি কোনো রিং হয় সেটা তো টের পাবে। তো আমি সকালবেলায় ওনারা আমাকে এসে একজন বলে গেল, যে বাসার যে মহিলা ছিল, যে আপনি সকালবেলা থাকতে পারবেন, আপনারা এখনই বের হইতে পারবেন। আমি বললাম আমি এখন বের হয়ে কই যাবো, আমার তো এখনই গ্রেপ্তার করবে, আমাকে স্পেস দেন একটু, সকালবেলা পর্যন্ত আমি ছাদে বসে থাকি, আমার তো নাহিদকে তো আমি পাবো না সকালবেলা, কারণ বিকজ তাকে যদি গুম করে ফেলে, আমি তো এটা জানানোর মতো না, আমাদের কেউ নাই। আমাদের ইন্দিমধ্যে তো সবকিছুই আসলে অফ করে দেওয়া হয়েছে, কমিউনিকেশন। আমি সকালবেলা বের হয়েছি, বের হয়ে দেখি যে পুলিশ টুলিশ অনেক। তারপর আমি একটা সবজি দোকানে ঢুকলাম, একটু সবজি কিনলাম 2 কেজি। তো একটু পরে আমি আবার আমার কাছে মোবাইল, একটু পরে আবার হাঁটলাম, দেখি যে আমার পিছনে গোয়েন্দা সংস্থা। তো বুঝলাম যে আমার মোবাইল ট্রেসড। তারপর আমি একটু পরে একটা ব্রিজ ছিল, ওইখানে মোবাইলটা ফালাই দিছি। ওইখান থেকে যাওয়ার পরে 2টা রাস্তা, একটা একদিকে একদিকে, আমি মোবাইলটা এদিকে ফালাইছি। মোবাইলের সাথে সাথে তাদের ট্রেসিংটা এদিকে গিয়েছে, পরে তো গোয়েন্দা সংস্থা গাড়ি এদিকে গিয়েছে, আমি ওইদিকে গিয়েছি। পরবর্তীতে আমি পুরো পলিটিক্যাল সার্কেলে খোঁজ দিলাম, প্রথম আলোর আসিফ ভাইকে ওইখানে পাঠাইলাম, ট্রেস করলাম, ওভার দ্য হোল ডে খোঁজার পরে ফাইনালি আমি বিকালবেলা নাহিদকে খুঁজে পাইলাম টিভি অফিস, এবং সকালবেলা থেকে ঘুম ছিল। এই হলো সিচুয়েশন।